নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আজকের আপডেট খবরের দিকে। তবে আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব চলছে। নিউজ ভ্যানগার্ড সকাল থেকে নজর রেখেছে ভোট গ্রহণের দিকে। কোন কোন জায়গার কি কি পরিস্থিতি রয়েছে সমস্ত আপডেট তুলে ধরছে নিউজ ভ্যানগার্ড। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৮টি আসনে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং সেই ভোট গ্রহণের মধ্যে পশ্চিমবঙ্গ এবারও অন্যান্য দফার মতনই অন্যতম একটা কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে, যেখানে আবারও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। নজর রয়েছে নিউজ ভ্যানগার্ডের সেদিকে। তবে আজকের ষষ্ঠ দফার ভোটকে নিয়ে আবারও রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা। বিভিন্ন মত, বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে আলোচনার মধ্য দিয়ে। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে, এসসি মোর্চার পক্ষ থেকে অরবিন্দ দাস। অরবিন্দ বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার। একইভাবে রয়েছেন আমাদের সঙ্গে বাম যুব নেতা সন্দীপন দেব। সন্দীপন বাবু, স্বাগত জানাই। আমরা শুরুতেই চলে যাবো এবার আলোচনার মধ্য দিয়ে, যেখানে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল থেকে। বেলা 11টা পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে করে বাংলায় ভোটের হার 36% এবং সেই ভোটের হারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঘাটাল। তবে এখনো পর্যন্ত অশান্তি লক্ষ্য করা যাচ্ছে দেশে। গোটা দেশে শান্তিতে ভোট হলেও বাংলাতে কমিশনের ভূমিকা একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। সেই জায়গাতে বাংলাতে ভোট নিয়ে সকাল থেকে কি পরিস্থিতি, আমি সরাসরি যাব বিজেপির কাছে। অরবিন্দ দাস, সকাল থেকে ভোট আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠে আসছে। এতদিন পর্যন্ত আমরা দফাগুলো দেখেছি, আজকের দিনে দাঁড়িয়ে ষষ্ঠ দফার ভোট কেমন হচ্ছে শুরুতেই জানতে চাইবো। ত্রিপুরাবাসী সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম। আজকে ষষ্ঠ দফার ভোটে আমরা আগেও এটা পরিলক্ষিত করতে পেরেছি যে ষষ্ঠ দফার ভোটে পশ্চিমবঙ্গে বিশেষত, কারণ অন্য অন্য জায়গায় খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে একটা রায় বেরিয়েছে হাইকোর্টের। সেই রায়ে ওরা নিজেরাই বিব্রত এবং যে রেসপন্স মানুষ দিচ্ছে বিজেপিকে এবং মানুষের মধ্যে যে একটা ক্রেজ তৈরি হয়েছে এবার নতুন করে, তাতে ওদের একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে গেছে, যার জন্য ওরা সকাল থেকেই বিশেষ করে বিষ্ণুপুর আর পশ্চিম মেদিনীপুরে, বিষ্ণুপুরের গন্ডাদেশ একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে একটা বিশেষভাবে একটা প্রি প্ল্যানে কাজ চলছে যেন ভোটটা ধীর গতিতে হয়। কারণ মানুষ সবাই অপেক্ষা করছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে ভোট দানের জন্য। কিন্তু ওইখানে বিশেষ করে যারা তৃণমূলীরা যারা আছেন, তারা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যানে তারা কাজ করছেন যেন ভোটদানটা কম হয় এবং মানুষ যেন বিরক্ত হয়ে চলে যায়। কিন্তু এবার এরকম হচ্ছে না, মানুষ তার সুযোগ্য জবাব দিচ্ছে এবং প্রত্যেক জায়গায় রুখে দাঁড়াচ্ছে। বিরোধীরা জোট করলেও সেই জোট কি মনে হচ্ছে ভাঙতে পারবে এনডিএ জোট? আপনি দেখুন জোট কাকে বলে। দেখুন, আপনি দিল্লিতে আম আদমি কংগ্রেসের সাথে জোট আছে, কিন্তু পাঞ্জাবে দেখুন কংগ্রেসের সাথে নেই। তাহলে জোটটা হলো কি করে? এখন দিল্লিতে আপনার কংগ্রেসকে ভালো বলবে, ঠিক আছে, কিন্তু পাঞ্জাবে বলবে না, কংগ্রেসকে খারাপ বলবে। তাহলে এটা কিসের জোট? আর জোট যদি হয়েই থাকে তাহলে তাদের প্রধানমন্ত্রীর দাবিদার বা প্রধানমন্ত্রীর মুখটা কি, তাও তো ওরা এখনো অবধি বলেনি। আর বিভিন্নভাবে ওরা নিজেরাই এখনো দ্বিমতে আছে, তারা নিজেদের মধ্যেই এখনো সেই পরিমাণ সংলাপ করে একটা জায়গায় আসতে পারেনি। তাতে আমার মনে হচ্ছে এটা একটা মানুষকে দেখানোর জোট, এটা হৃদয় থেকে গঠিত কোনো জোট নয়, যেটা মানুষ মেনে নিচ্ছে না আর নেবেও না। সন্দীপন দা, এই জোট মানুষকে দেখানোর জোট, হৃদয় থেকে নয়, কি বলবেন? দেখুন, ইন্ডিয়া এটা একটা মঞ্চ, প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিজেপিকে হারানোর জন্য। কারণ এই দেশের মধ্যে বিজেপির 10 বছরের শাসনে সমস্ত দিক দিয়ে দেশটা পিছিয়ে গেছে। তার সঙ্গে দেশের গণতন্ত্র, সংবিধান, দেশের যে মৌলিক মর্মবস্তু তা আক্রান্ত। এই পরিস্থিতিতে দেশের প্রায় সমস্ত বিরোধী দল এককাট্টা হয়েছে বিজেপিকে হারাতে হবে এবং
বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা করে নির্বাচনে লড়াই করছে। এখন কিছু কিছু রাজ্য আছে যেখানে অতীত থেকে হয়তোবা কংগ্রেস এবং বামপন্থীরা লড়াই করে আসছে। কেরালার কথা বলতে পারি, এবং হালে পাঞ্জাবের কথা বলা যেতে পারে, পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে ওই জায়গাগুলিতে যদি ইন্ডিয়া প্ল্যাটফর্ম একসাথে হয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে, তাহলে নির্বাচনে বিজেপিরই লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই এই জায়গাতে দুইটা শক্তি হিসেবে শাসক শিবিরের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকে থাকা রাজনৈতিক দলই প্রতিপক্ষ হিসেবে লড়াই করছে। কাজেই ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে সময়ের দাবিতে, এবং দেশের মানুষ চাইছিলেন যে এই দেশ থেকে বিজেপিকে সরকার থেকে নামাতে হবে, নামাতে গেলে ইন্ডিয়া ব্লক তৈরি করে সমঝোতা করে নির্বাচনে লড়তে হবে। এবং এই নির্বাচনে লড়াই হচ্ছে, এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি দল খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এটা তো লক্ষ্য করাই যাচ্ছে। কাজেই ইন্ডিয়া ব্লক মানুষের মন জয় করবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য ইন্ডিয়া ব্লক সাফল্য অর্জন করবে বলে এখন পর্যন্ত নির্বাচনের যা ট্রেন্ড তাতে সেটাই মনে হচ্ছে। এখনো অবধি আমরা যদি দেখি যে আলাদা আলাদা বিভিন্ন বক্তব্য শোনা গেছে, এই যে আপনাদের ইন্ডিয়া মঞ্চের হয়ে বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে নাকি ঐক্য নেই। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে কি মোদীকে হারানো সম্ভব যদি ঐক্যই না থেকে থাকে? না না, ঐক্য নেই এটা বলার মতো কোনো সুযোগ নেই। আপনি বলবেন হয়তোবা কেরালার কথা, আপনি পশ্চিমবঙ্গের কথা বলতে পারেন। পশ্চিমবঙ্গে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কম্পিটিটিভ সাম্প্রদায়িকতা চালানোর চেষ্টা করছে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। একদল হিন্দু ভোটকে নিজেদের পক্ষে টানার জন্য চেষ্টা করছে, আরেক দল মুসলিম ভোটকে নিজেদের পকেটে টানার জন্য চেষ্টা করছে। এতে করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিংসার মারাত্মক একটা ইনফ্লুয়েন্স রয়েছে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে মমতা ব্যানার্জি হচ্ছেন বিজেপির সবথেকে মেধাবী ছাত্র। আমরা দেখেছি আরএসএস মমতা ব্যানার্জিকে তাদের দুর্গা বলে প্রকাশ্যেই বিবৃতি দিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে প্রথম দায়িত্ব হচ্ছে বিজেপিকে পরাস্ত করতে হবে এবং মমতার দল তৃণমূলকেও পরাস্ত করতে হবে। তার জন্য ধর্মনিরপেক্ষ শক্তি বাম এবং কংগ্রেস একত্রিতভাবে লড়াই করছে, এবং এই লড়াইয়ে সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কেন্দ্রগুলিতে দুর্দান্ত লড়াই দেওয়ার চেষ্টা করছেন বাম কংগ্রেস, এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে রুখতে হবে। বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং তাকে মদত দিচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে আমরা এটা বলতে পারি না যে ইন্ডিয়া ব্লক যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল এই লক্ষ্য ব্যর্থ হয়ে গেছে। এই লক্ষ্য ব্যর্থ হয়নি। আমরা মনে করি নির্বাচনে যেখানে যার শক্তি আছে তারা লড়াই করবে, লড়াইয়ের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এবং দিল্লিতে একটা বিকল্প সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া ব্লকের মধ্যে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কাজ করে যাচ্ছে। একেবারেই তাই। আমরা আসবো আলোচনাতে, তবে একবার যাব পশ্চিমবঙ্গের দিকে। সেখানে ভোট কেমন হচ্ছে দেখাবো আপনাদের ছবি। তবে এই মুহূর্তে নন্দীগ্রামের ছবি দেখাবো, যেখানে নন্দীগ্রামের 29 নম্বর বুথ থেকে যে অভিযোগ উঠে আসছে, সেখানে বুথে ভোট দিতে যাবার পথে রাস্তাতে বাধা এক প্রকার তৃণমূল দুষ্কৃতীদের দিকে অভিযোগ উঠে এসেছে। মারধর করা হয়েছে বিজেপি সমর্থক ভোটারদের। দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। যাতে আহত হয়েছেন 7 জন, গুরুতরভাবে জখম হয়েছেন আরো 2 জন, যেমনটা খবর উঠে আসছে নন্দীগ্রাম থেকে। যে নন্দীগ্রাম আমরা দেখেছি বা আমরা জানি যে একটা অন্যতম কেন্দ্র
সেই নন্দীগ্রামে আবারও সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠে আসছে। দেখছেন আহত হয়ে রাস্তায় পড়ে রয়েছেন ওই কর্মী, বলা হচ্ছে বিজেপি কর্মী, তিনি বিজেপি সমর্থিত কর্মী। তৃণমূল দুষ্কৃতীরা মারধর করেছে, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের, এমনটাই খবর উঠে আসছে বাংলা থেকে। অর্থাৎ শুভেন্দুর গড় যদি বলি, সেই জায়গা থেকে আরো একবার উঠে এসেছে একের পর এক অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ উঠে এসেছে 29 নম্বর বুথ থেকে। বাবু খান বড় বুথে এই অশান্তির ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সেখান থেকে কি বক্তব্য উঠে আসছে, নন্দীগ্রাম থেকে ঠিক কি অভিযোগ উঠে এসেছে শোনাবো। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এজেন্ট নিয়ে গেছিলাম, আমাদের ছিল 10-12 জন। ওরা আমাদেরকে মাঝপথে আটক করে আমাদের মধুরা বলে একজন ছিল আমাদের সঙ্গে, তার মেরে পা ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে, আমার মোবাইল নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে। ওই হচ্ছে আমিরুল বলে ছেলেটা, আমিরুল এবং হচ্ছে নবী, আশরফ, আরো অনেকে ছিল, রফিকুল, রহিবুল, তৃণমূলের দুষ্কৃতি আর কি। তারা মোটামুটি মারধর করে, এমনকি মহিলাদেরকেও ছাড়েনি, আরো 5 জনকে পুরো একবারে আহত করেছে এবং দুজন তো হসপিটালে ভর্তি আছে, আর একজন মহিলা আছে ওখানে। এখন অব্দি টোটাল 6 জন আহত হয়েছে, 5 জন। এখন অব্দি তো কাউকে ভোট দিতেই দিচ্ছে না ওখানে, টোটালি ভোট দিতে যেন সবাইকে মারধর করতেছে। তারপর প্রশাসনকে বললে আমাদের যে আইসি সাহেব যিনি আছে, উনি যে কি আইসি সাহেব আমরা জানি না, 100 বার কল করছি, বলেন কোনো পাঠাচ্ছি। মানুষ মরলে পাঠাবে? এই সরকারটা মানুষ মারা সরকার, মানুষের মানে ভোটা প্রয়োগ অধিকার করতে পারবে না তো মানুষ মারা সরকার। মানুষ মরার পরে প্রশাসন যাবে, প্রশাসন ফোন রিসিভ করবে না। এটা কুকুরের থেকে এরা খারাপ হয়ে গেছে, মানুষের জীবন নিয়ে এরা খেলা করছে। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ। বিজেপি কোনো পদে আছেন? আমি বিজেপির ব্লক কমিটির মধ্যে আছি। কি নাম আপনার? বাসন্তী দোল। কি হলো? আমার যাকে পোলিং অফিসারের যে বুঝবে ভোট ইসে, তারপরে ওকে মারছে বলে আমি ঘর থাকতে এমনি মনে ভোট দিতে যাবো, গা দিয়ে বেরিয়ে যাচ্ছি, না মারছে আমার সেই দেওয়ালের পার কাছে বিচার করে মাথা টাথায় জল টল দেখি না। নবী বলে যে ছেলেটা, সে মানে পাশে একজন ছেলে বসেছিল আমাদের বিজেপি, তার মাথায় মারতে যাবে না, আমার তারাটা আমার হাতেই করে মেরে দিয়েছে। তারপরে ওই যে নন্দীগ্রাম হসপিটালে গেছিলাম, ওখানে দেখা সব হয়ে গেছে, তো হাড়ের ডাক্তারকে দেখাইতে বলছে, এক্সিডেন্টও সব কিছু হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম বাসন্তী দোল। ভোট দিতে পারেন? না, এখন ভোট যাওয়া এটা তো হয়েছে 6:30টার দিকে। দেখালাম বাংলা থেকে বেশ কিছু ছবি এবং অভিযোগ। ভোট দিতে পারছেন না কারণ বাধা সৃষ্টি করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ। বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের, যে খবর উঠে আসলো। আমি আসবো এই নিয়ে আলোচনায়, আমি যাবো বিজেপি নেতার কাছে, কিন্তু তার আগে আরো একবার যাবো সন্দীপন বাবুর কাছে। সন্দীপন বাবু, এই যে আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, যখন তিনি ক্ষমতায় আসবেন সেই সংখ্যালঘু ভোটই কিন্তু থাকবেন, তখন যখন আপনারা আবারও জোটে যাবেন, তখন কি পা কাঁপবে না বা হাত কাঁপবে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে যেতে গেলে? না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি একদিক দিয়ে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে চাইছে, সেখানে মমতা ব্যানার্জি সংখ্যালঘু অংশের মানুষজনদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তার রাজনীতিটা পরিচালনা করার চেষ্টা করছে। এখানেই আপত্তি। এবং এই যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার কথা বললাম, এতে করে মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সৌহার্দ্যের দিক দিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম উদাহরণ হিসেবে ব্যবহৃত হতো এই পশ্চিমবাংলার নাম। আজকে দেখা যাচ্ছে পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে পড়ে পশ্চিমবঙ্গের রাজনীতিটাই একটা সাম্প্রদায়িক কূটকাচালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। সেখানে আমাদের আপত্তি, এবং সেখানে বামপন্থীরা, কংগ্রেস মিলিতভাবে এই দুই তরফ থেকে যারা সাম্প্রদায়িকতা চালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই করছে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার কথা তুলে ধরার চেষ্টা করছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যা করছে তার বিরুদ্ধে বাম কংগ্রেস লড়ছে। নির্বাচনের পর মমতা ব্যানার্জির অবস্থান কি হবে আমরা এখনো জানি না। মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের বিভিন্ন মিটিংয়ে গেছেন, উনি সেখানে বক্তব্য রেখেছেন।
এবং সাম্প্রতিক সময়েও কিছু কিছু বক্তব্য উনি রাখার চেষ্টা করেছেন। আমরা মনে করি, আমার ব্যক্তিগত নয় এই প্রশ্ন হচ্ছে আপনার অধীর চৌধুরী, এই প্রশ্ন হচ্ছে খার্গে, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছিল সেখান থেকে আসছে, এই প্রশ্ন আমার ব্যক্তিগত নয়। নিশ্চয়ই এখন মমতা ব্যানার্জিকে আগামী দিনে ঠিক করতে হবে তার অবস্থান কি হবে। দিল্লিতে বিজেপিকে পরাস্ত করে নতুন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গড়ার প্রশ্নে মমতা ব্যানার্জির অবস্থান কি হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করবেন, আমরা বলে দিতে পারবো না। কিন্তু ওনার অতীত রেকর্ড যেটা আমরা দেখেছি, উনি বিজেপির সঙ্গে অতীতে ঘর করেছেন, আজকে উনি পুনরায় বিজেপির সঙ্গে যাবেন নাকি ভারতবর্ষের বড় অংশের মানুষের যে লক্ষ্য বিজেপিকে পরাস্ত করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার দিল্লিতে তৈরি করা, সেই সরকারের পক্ষে আসবেন সেটা সময় বলবে, মমতা ব্যানার্জি ঠিক করবেন। না না, আমরা কিভাবে ঠিক করে দেব? এখন মমতা ব্যানার্জির অবস্থান কি হবে সেটা তো বামপন্থীরা কিংবা কংগ্রেস ঠিক করতে পারবে না। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশ বাঁচাতে চান, যারা দেশের সংবিধানকে রক্ষা করতে চান, সবাই একসাথে হয়ে এই নির্বাচনে বিজেপি। কংগ্রেসের কথা যদি বলি, তারা তো স্ট্যান্ড ক্লিয়ারই করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার রয়েছে, কারণ অধীর চৌধুরী কয়েকদিন আগে যে বক্তব্য করেছিলেন তাতে করে মল্লিকার্জুন খার্গের যে বক্তব্য তাতে করে একেবারে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন রয়েছে। মমতা ব্যানার্জিকে দিল্লির নেতারা, আমি খার্গের কথাই যদি বলি, উনি বলেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের পক্ষেই নির্বাচনের পর তার স্ট্যান্ড গ্রহণ করবে। সেখানে খার্গে একজন রাজনৈতিক নেতা এবং ভারতবর্ষের অন্যতম বর্তমান সময়ে বিরোধী দলকে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস, এটা অস্বীকার করার উপায় নেই। সেই দলের সর্বভারতীয় সভাপতি উনি দিল্লিতে বিকল্প সরকার তৈরি করার জন্য যে মঞ্চ তৈরি হয়েছে তার অন্যতম নেতৃত্ব হিসেবে মমতা ব্যানার্জিকে আহ্বান জানিয়েছেন এবং উনি আশাবাদী মমতা ব্যানার্জি দেশ বাঁচানোর জন্য ওনার অবস্থান ঠিক রাখবেন। কিন্তু অতীত মমতা ব্যানার্জির যা রয়েছে তাতে নিশ্চয়ই সন্দেহ রয়েছে। উনি কি করবেন, উনি কি করতে চলছেন সেটা ভবিষ্যতেই বলে দেবে। এখন এখানে বসে সেটা আমাদের পক্ষে অন্তত পক্ষে বলা সম্ভব নয়। একেবারে আমি অনেক ধন্যবাদ দেব। আমি চলে যাবো এবার অরবিন্দ তার কাছে। এই যে বক্তব্য উঠে আসলো বা বাংলার যে ছবি আমরা এখন এতক্ষণ অবধি দেখলাম, কি বলবেন? আমি আপনাকে আরেকটা জিনিস বলছি। আপনার প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তর আমি যা দিয়েছি, আশা করি আমার সাথে যিনি বসে আছেন উনি আরো সুন্দর ক্লিয়ারিফিকেশনটা আপনাকে দিয়েছেন। অ্যাকচুয়ালি ঘটনা হলো কি, দেখুন কিসের বিরুদ্ধে লড়বে ইন্ডি গঠবন্ধন, কিসের বিরুদ্ধে লড়বে, এজেন্ডা কি, এজেন্ডাই পুরো ও এখনো ঠিক করতে পারেনি। মোদিকে হটাও। আপনি একটা দিকে একবার দেখুন, উনি বলেছেন যে 10 বছরের কার্যকালের মেয়াদের কাজের পরিপ্রেক্ষিতে। আমি বলবো প্রথম যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরুজি, ওনার 16 বছর রাজত্বকালে উনি একটা এইমস বানিয়েছেন, তারপর আরেকটা এইমস বানিয়েছে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, আরেকটা বানিয়েছেন মনমোহন সিংজি, আর 10 বছরে আমাদের প্রধানমন্ত্রী 16টা এইমস বানিয়েছেন। মানুষের মৌলিক যে অধিকার, মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য একটা বিশাল ব্যাপার, সেই দিকে নজর দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে গরিব মানুষের জন্য কি না করেছেন। আয়ুষ্মান যোজনায় চিকিৎসার ব্যবস্থা করেছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, তারপরে আপনার কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি, ফসল বীমা যোজনা। তা কাজ যদি চোখেই না পড়ে তাহলে তো এরকমই হবে, পরস্পর বিরোধী বক্তব্য আসবে। আরেকটা জিনিস আপনি দেখুন, এই যে ভারতবর্ষ আজকে সব দিকে একটা সিকিউর স্থানের মধ্যে আছে এবং সবাই ভারতবর্ষকে একটা অন্য চোখে দেখছে, তার কৃতিত্ব কিন্তু সেই বিগত 10 বছরের শাসনকালেরই ফল। আপনি আজ দেখুন, আজকে বিশ্ব তাকিয়ে থাকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেন। ওনার একটা বক্তব্য আজকে বিশ্ববাসী মানে এবং শুনে, তার আমরা উদাহরণও পেয়েছি। কিরকম চিরশত্রু 2 দেশ যুদ্ধ করছেন, আমাদের প্রধানমন্ত্রী যখন ফোন করে বলেছেন যুদ্ধ থামিয়ে আমরা আমাদের দেশের যারা আছে তাদেরকেও এনেছি, সঙ্গে আরো অন্যদেরকেও আমরা এনেছি। এগুলি কিসের পরিচয়? গীতাতে একটা খুব সুন্দর একটা শ্লোক আছে, আজুব্য সর্বভূতনাম ব্রহ্মভিক্ষু সনাতন অর্থাৎ ব্রহ্মবর্ণং চৈব ব্রহ্মচরতি নিত্যস। অর্থাৎ ব্রহ্মা যেখানে সেখানে সৃষ্টি,
আর বিজেপি যেখানে সেখানেই উন্নয়ন। বেশ, বিজেপি যেখানে সেখানেই উন্নয়ন। আমি একটু থামাবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রক্তিম সিদ্ধান্ত, সাংবাদিক। রক্তিম, বাংলার ছবি আমরা দেখছি সকাল থেকে। এই মুহূর্তে তুমি কোন জায়গায় রয়েছো, কেমন চলছে সকাল থেকে ভোট? এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 1:30 বাজতে যায়, কিরকম ছবি ধরা পড়ছে? সকাল থেকে কিন্তু একেবারে এই যে পশ্চিমবঙ্গের যে ভোট চলছে, এই পশ্চিমবঙ্গের ভোট কিন্তু একেবারে দফায় দফায় বেশ কয়েকটি জায়গায় উত্তেজনার ছবি আমরা নজরে আসছে, আমাদের নজরে আসছে। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গেরই পুরুলিয়া জেলায়। পুরুলিয়ায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলাকায় কিন্তু ভোট এখনো পর্যন্ত সুশৃঙ্খল ভাবেই হচ্ছে। তবে পুরুলিয়া ছাড়াও অন্যান্য যে জায়গাগুলি রয়েছে, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সেই সমস্ত এলাকায় কিন্তু বিক্ষিপ্ত ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী তমলুকে 38.5% ভোট পড়েছে, কাঁথিতে 38.3% ভোট পড়েছে, ঘাটালে 39.21% ভোট পড়েছে, ঝাড়গ্রাম সেখানে 38.24% ভোট পড়েছে, মেদিনীপুর সেখানে 34.41% ভোট পড়েছে, পুরুলিয়া সেখানে 33.16% ভোট পড়েছে, বাঁকুড়া 35.84% ভোট পড়েছে, বিষ্ণুপুর সেখানে 37.98% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 36.88% ভোট শেষ পাওয়া খবর উল্লেখ করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটাররা এখন ঘড়ির কাঁটায় বেলা 1:30 বাজছে। যদিও এখনো পর্যন্ত যে ভোটটি 38.88% যেটি আমরা জানাচ্ছি পড়েছে, এখনো পর্যন্ত ভোটাররা আসছে, তারা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। রক্তিম, সকাল থেকে আমরা বিরোধীদের থেকে যে অভিযোগগুলো পাচ্ছি, সেই অভিযোগের ভিত্তিতে কমিশনকে কি দেখা গেছে মাঠে বা ময়দানে? দেখো, সকাল থেকে আমরা যেটা দেখছি যে বিভিন্ন এলাকায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যে অভিযোগ, সেই অভিযোগগুলির পর বিরোধী রাজনৈতিক দলগুলি বারংবার কমিশনের দ্বারস্থ হচ্ছেন। তারপরে কিন্তু সেখানে কার্যত কিউআরটি টিম বা সেক্টর বা আরোদেরকে দেখা যাচ্ছে, কিন্তু সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত পরিবেশ বা উত্তেজনার পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। যেমন আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের ঘাটাল, সেখানে কার্যত বিজেপি প্রার্থী হিরণকে সেখানে কার্যত আটকে দেওয়া হলো এবং তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো। তার সামনে টায়ার পুড়িয়ে কার্যত বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন একটি বুথে ঢোকেন, বুথ থেকে বেরিয়ে আসছিলেন, তখন কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কার্যত একেবারে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাকে চোর স্লোগান পর্যন্ত শুনতে হয়। পাশাপাশি আমরা যেটা দেখছি বিভিন্ন এলাকায় অগ্নিমিত্রা পাল তিনি যখন একটি ভোট গ্রহণ কেন্দ্রে যান, তিনাকেও কার্যত বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি গত পরশুদিন নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুন হন, তারপর থেকে নন্দীগ্রাম ফুঁসছে, নন্দীগ্রামে দফায় দফায় উত্তেজনা রয়েছে। এমনকি মহিষাদল সেখানেও কার্যত এই মুহূর্তে উত্তেজনার ছবি নজরে আসছে। রক্তিম, সকাল থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা কি থাকতে পারছেন বুথগুলিতে? দেখো, সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন এলাকায় আমরা যেটা দেখতে পেলাম যে বিভিন্ন পোলিং এজেন্ট তারা কিন্তু বুথের মধ্যে থাকছে, কিন্তু অনেক ক্ষেত্রে শাসক দলের পোলিং এজেন্টরাও অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টদেরকেও বসতে বাধা দেওয়ার অভিযোগ আমরা দেখেছি। পাশাপাশি বিজেপি, সিপিএম বা কংগ্রেসের পোলিং এজেন্টদেরকেও বসতে বাধা দেওয়ার অভিযোগও কিন্তু সামনে আসছে। এমনকি শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তিনি যেটা জানালেন, তৃণমূল কংগ্রেসে বেশ কয়েকটি বুথে তারা পোলিং এজেন্ট দিতে ব্যর্থ হয়েছেন এবং কার্যত বিভিন্ন বুথে এখনো পর্যন্ত সব দলের পোলিং এজেন্ট বসেছে এমনটা কিন্তু বলা যায় না। একেবারে রক্তিম, নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সঙ্গে। তবে বাংলা জুড়ে যে পরিস্থিতি উঠে আসছে, আমি দুজন অতিথিকেই বলবো যে নিশ্চয়ই আপনারা শুনলেন এবং দেখছেন সকাল থেকে এই ছবি, যেটা অরবিন্দ দা বলছিলেন। এই হলো পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে বিরোধীদের এক প্রকার কোথাও মারা হচ্ছে, কোথাও বের করে দেওয়া হচ্ছে, কোথাও কমিশন ভূমিকা নিচ্ছে না, এই অভিযোগ উঠে আসছে। কি মনে হচ্ছে তাহলে 19-এর মতন কি 24-এর ফলাফল হবে? দেখুন, আমি একটা কথা বলছি আপনাকে। ইংরেজিতে একটা কথা আছে, টু অ্যাঙ্গার ইজ এ সাইন অফ উইকনেস। রেগে যাওয়া দুর্বলতার লক্ষণ। এখন পশ্চিমবঙ্গে যা হচ্ছে, ওরা বুঝে গেছে যে মানুষের পালস কোন দিকে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে একদম পয়েন্ট তুলে ধরে বলছি আপনাকে। আপনি দেখুন 2010-এর 8ই ফেব্রুয়ারি কেন মানুষের মধ্যে ক্ষোভ?
কেন মানুষ বিজেপিকে ভোট দেবে? 8ই ফেব্রুয়ারি 2010-এর 8ই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকার 42% মুসলিমদের রিজার্ভেশন দিয়েছিল। ঠিক আছে, এইটাই 2012-11 মেতে মমতা ব্যানার্জি আসার পর 35% করেছে, এটাকে 77% হয়েছে। কিসের ভিত্তিতে? ভিত্তিটা কিসের? এই যে ভিত্তিটা ওরা যে তৈরি করেছে, এটা কিসের ভিত্তি? এটা হলো অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে তাদের এই রিজার্ভেশন তাদের দেওয়া হচ্ছে। কার থেকে নিয়ে দেওয়া হয়েছে? ওবিসি থেকে দেওয়া হয়েছে। ওবিসি 17% থেকে 7% ওদেরকে দেওয়া হয়েছে। তা যদি আপনি একটা কাজ, আপনি ফেডারেল, আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু গো থ্রু এ চ্যানেল, আদারওয়াইজ ইউর রিপ্রেজেন্টেশন ইজ ফর প্রমোশন নট বি কনসিডার্ড। আপনি দেখুন সরকার কি উচ্চ আদালত কি রায় দিয়েছে? 2010-এর পরে যারা ওবিসি কার্ড পেয়েছে তাদেরকে এখন আর এই হিসাবে গণ্য করা হবে না। 10 টাকা এই মানুষগুলি নিশ্চয়ই না। তার জন্য মাননীয় আদালত বলেছেন যারা চাকরি করছে তাদের ক্ষতি হবে না, যারা এর উপর বেস করে কিছু পাস করেছেন তাদের ক্ষতি হবে না। কিন্তু দোষটা কে করেছে? যারা বিগত দিনে দোষটা করেছে তারা তো হাত পা ধুয়ে ফেলেছে না, কিন্তু যারা ভুগবে তাদের অবস্থা কি হবে? মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে এখন। দেখুন আপনি পশ্চিমবঙ্গ নিয়ে বলছেন, আমি আপনাকে একটা জিনিসই বলবো, সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নের লেহের চলছে, হয়তোবা আমরা যারা আগরতলায় রঙিন চশমা পরে বসে আছি, আগরতলা থেকে একটু বেরোলেই আপনি ত্রিপুরার অরিজিনাল চিত্র আপনি চোখে পড়বে। আজকে আমরা ভাবতেও পারিনি, আমরা এমন দিন পার করেছি যে আমরা স্কোয়াড দিয়ে আমরা ধর্মনগর, কৈলাসহর এইসব জায়গায়, আমরা আমবাসা এইসব জায়গায় আমরা গিয়েছি। আর আজকে আপনি চিন্তা করুন, আপনি কৈলাসহর যান আর ধর্মনগর যান, সকালে গেলে বিকালে কাজ করে আবার ফিরে আসতে পারবেন। এগুলি কিসের সাইন? একটা রাষ্ট্র বা একটা রাজ্য বা একটা দেশ ততই উন্নত হবে যত তার কমিউনিকেশন সুন্দর হবে। এই বেসিক পয়েন্টের উপরে আমাদের বিজেপি সরকার কাজ করছে। আর আজকে তার উপর দাঁড়িয়ে পুরো বিশ্ব আজকে তাকিয়েছে ভারতবর্ষের এই যে যজ্ঞ চলছে, এই যে আজকে 6ষ্ঠ দফা চলছে, এটার ধরতেই পারছে না ওরা যে এত বড় রাষ্ট্রে এরকম পরিস্থিতিতে কি করে এত সুন্দর সূক্ষ্মভাবে কাজ করা যায়। কিছু কিছু লোক, যেমন আপনি ইন্ডি গঠবন্ধন সম্বন্ধে বলেছিলেন, দেখুন ওরা একসাথে হয়েছে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য। না হলে ওদের নেতারাই ওদের বিরুদ্ধে কথা বলতো না। আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা জানেন ব্যাপারগুলো, আমি আর বিস্তারিত বলবো না। কিন্তু এখনো যেখানে 6ষ্ঠ দফায় ভোট হওয়ার পরও যদি বা কিন্তু বা পরন্তু থেকে থাকে, তাহলে ওই জোট যদি আসে তাহলে কি হবে? ভারতবর্ষ কোন দিকে যাবে? আজকে ভারতবর্ষ যেদিকে যাচ্ছে, সবাই আজকে আপনি দেখুন প্রতিবেশী রাষ্ট্র কথা বলতে 7 বার চিন্তা করে কথা বলে। কেন? কারণ ঘর যদি শক্ত হয়, ঘরের গার্জিয়ান যদি ভালো হয়, তাহলে প্রতিবেশী আপনাকে চোখে রাঙিয়ে কথা বলতে পারবে না। এটা দেখেই দিয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি। তারই ফলস্বরূপ এবং তার উপরে ভিত্তি করে আজকে এই 5ম দফা আমরা পার করে চলে এসেছি। 6ষ্ঠ দফার ভোটে মানুষ ভোট দেওয়ার জন্য, আপনাদের স্ক্রিনেই দেখা যাচ্ছে যে মানুষ ভোট দেওয়ার জন্য কিভাবে আকুলভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ভোট দিতে দিচ্ছে না। কারণ ওই যে আমি যে বললাম যে রেগে যাওয়ায় দুর্বলতার লক্ষণ। ওরা বুঝে গেছে যে আমাদের দ্বারা আর হবে না, মানুষ আমাদের ধরে ফেলেছে। বাংলায় কি তাহলে আপনাদের আসন বাড়বে পূর্বে? বাড়বে, 100% বাড়বে। এটা তো দেখুন, কলকাতা খুব ইন্টেলেকচুয়াল জায়গা। ওখানে আপনার আমাদের যেমন আমরা আমাদের ত্রিপুরাতে দেখুন, আমরা যারা ব্যবসায়ী তারা কিন্তু পলিটিক্সের দিকে খুব একটা বেশি ঝোঁকে না, কিন্তু তাদের পছন্দ আছে একটা। কলকাতার প্রত্যেকটা লোকের একটা পছন্দ আছে এবং তারা বুঝে গেছে, এবং তারা আমাদের ত্রিপুরার মতোই তারা যুক্তি দিয়ে বুঝে এবার কাজটা করবে। তার জন্য সিট বাড়বে, এটা অবিসম্ভাবী। এটা কোনো রোকার কোনো মানে রাস্তাই নেই। যেটা বুঝে গেছে দেখেই তো আজকে ভোট দিতে দিচ্ছে না, আপনাদের পর্দায় ভেসে উঠছে। একেবারে আমি আবারও যাব বাংলার দিকে, যেখানে আরো একটি অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অগ্নিমিত্রা পাল অন্যতম বাংলার এক
প্রার্থী, তারকা প্রার্থী বলা যায়, সেখানেও একইভাবে অভিযোগ। কিছুক্ষণ আগে রক্তিম সিদ্ধান্ত যে খবর তুলে ধরছিল অগ্নিমিত্রা পালকে কেন্দ্র করে, এই মুহূর্তে যে অভিযোগ উঠে আসছে খড়গপুরের গ্রামীণ কিসমত আঙ্গুয়া, সেখানের এক প্রকার বিক্ষোভের ছবি ধরা পড়েছে। এলাকা জুড়ে সেই বিক্ষোভের ছবি ধরা পড়ছে, দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কি বক্তব্য উঠে আসছে বাংলা থেকে অগ্নিমিত্রা পালের এই ঘটনা প্রসঙ্গে শুনুন। সময় নষ্ট করাচ্ছে, আপনারা মিডিয়া রয়েছেন, আমাদের সাথে তার অসুবিধা হচ্ছে না, মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে, এইখানে এখন গাড়ি চেকিং করছে, এই মোবাইলটা উঠাও, আটকাতে পারে না, মোবাইলটা নামাই, বুমগুলো নামাও, আরে বুম নামাও। দিদি কি বলছে পুলিশ? আরে পুলিশ বলছে গাড়িতে দেখবে কটা গাড়ি যাচ্ছে, এতগুলো গাড়ি কেন যাচ্ছে? গাড়ি তো আপনাদের গাড়ি, আমার তো দুটো গাড়ি যাচ্ছে, আমার গাড়ি আর দুটো গাড়ি যাচ্ছে, তার এসকর্ট যাচ্ছে, পুলিশ যাচ্ছে, আমার সেন্ট্রাল ফোর্স যাচ্ছে। মানে আটকাচ্ছে কারা? কারা আটকাচ্ছে? এটা বেঙ্গল পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তাদের গা জ্বলুনি হচ্ছে, আপনারা রয়েছেন সাথে, আপনারা প্রত্যেকটা খবর করে দিচ্ছেন, কি ঘটনা ঘটছে আপনারা দেখিয়ে দিচ্ছেন, সেই কারণে। মানে আপনাকে যেতে দেবে না বলছে? না না, যেতে দেবে, যেতে তো দেবে, ওর বাপ যেতে দেবে। এটা কি কোথাও গিয়ে আপনি বুঝে বুঝে ঘুরছেন সেই কারণে? একদমই, আমি বুঝে বুঝে ঘুরছি, আপনারা আমাদের সাথে রয়েছেন, আপনারা প্রত্যেকটা খবর দেখিয়ে দিচ্ছেন পাবলিককে, সমস্ত বাংলা, সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে আপনাদের মাধ্যমে, তো গা জ্বলুনি হবে। তাই জন্য বলছে প্রেসকে তো আটকাতে পারে না, তো বলছে প্রেস বাদ দিয়ে আপনার কটা গাড়ি যাচ্ছে, তো দেখুক, চেক করুক, আমাদের কাছে পেপার আছে, পারমিশন আছে। আপনি কি করবেন দিদি এখন? উনি দেখে নিক, দেখে তারপরে আমি বেরোবো। দিদি বলছে গাড়িতে পারমিশন লাগানো নেই এবং পারমিশনের পেপার লাগানো নেই, ফোনে পারমিশন রয়েছে, এখন সবাই সফট কপি রাখে এবং বলছে ওটা চলবে না, কাগজের, এখন তারা মাইক না নিয়ম বানাচ্ছে, চলবে না, সফট কপি চলবে, প্রতিটা জায়গাতে আমরা সফট কপিতে কাজ করি। আজ এয়ারপোর্টে যাচ্ছি, টিকিট দেখাচ্ছি সফট কপি, আর ট্রেনে যাচ্ছি, টিকিট দেখাচ্ছি, পাস দেখাচ্ছি সফট কপি, প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট থাকছে সফট কপি। মেল করছি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, মেল সফট কপি। তারা আজকে বলছে হার্ড কপি ছাড়া চলবে না। টিভি বাস हो गया भाई, चलो चलो चलो। हार्ड कॉपी नहीं निकाले, हाँ देख लीजिए। क्यों नहीं निकाले? हार्ड कॉपी आपका गाड़ी में लगना चाहिए। लगा देंगे तो क्या है? लगाइए आप, हमको कैसे पता चलेगा इस गाड़ी के लिए आपको पास है? हाँ तो देख लीजिए, आप गाड़ी में लगाइए ना, हम क्यों मोबाइल लगा हुआ है? नहीं, आप गाड़ी में लगाइए, क्या गाड़ी में लगाइए? हम चेक करेंगे अभी। बाकी गाड़ी का क्या है, कहाँ है, कौन कौन गाड़ी है? आप तो इतना वेपन लेके आप पोलिंग बूथ के सामने से नहीं गुजर सकते हैं। कौन बोला है? हम बोल रहे हैं हम तो बूथ के अंदर नहीं गए हैं। बूथ के अंदर में 100 मीटर तक नहीं जा सकते, आप एक बूथ के सामने से गुजरिए, 10 मीटर हार्डली बूथ गाड़ी का में नहीं जाएंगे। नहीं, वेपन लेके नहीं जा, गाड़ी में नहीं जाएंगे। वेपन लेके नहीं जा सकते आप। रोड ही है तो कहाँ भी जाएंगे? इतना गाड़ी हमको चेक करने दीजिए पहले, कौन सा गाड़ी जा रहे हैं, हाँ देख लीजिए ना। चेक करने दीजिए। अरे थोड़ा पीछे हटो भाई, थोड़ा पीछे हटो। इतना गाड़ी क्यों है था? अरे मीडिया गाड़ी छोड़ के बोल रहे हैं, मीडिया गाड़ी छोड़ के ही बोल रहे हैं। বাংলায় বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনারা শুনলেন। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকাচ্ছে গাড়ি, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এই মুহূর্তে কথা বলবো বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নবেন্দু বাবু, এই মুহূর্তে আপনি ঠিক কোন জায়গায় রয়েছেন এবং তার সঙ্গে কি ছবি দেখছেন? আজকে ষষ্ঠ দফার ভোটে বাংলাতে ভোট কেমন চলছে? আমি মেদিনীপুরের আজকে এই কেন্দ্রের নির্বাচন, আমি তো বাইরের, যেহেতু আমি এখানে থাকতে পারি না, পার্শ্ববর্তী নির্বাচনী ক্ষেত্রে লাগোয়া স্থানে আমি রয়েছি, তো অবস্থা পূর্বের তুলনায় অনেক খারাপ, মানে হিংসার মাত্রাটা মারাত্মক ভাবে বেড়ে গেছে। এটা হয়তো এখানে যে সরকার পক্ষে যারা আছেন, তৃণমূল কংগ্রেস, তারা বুঝে গেছে বলে, মানে এইবার খুব বাজে অবস্থা নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছে। তবে যে এই যে হামলা হুজ্জুতি, এগুলি শুধু পার্টির কর্মীরা করছে এরকমটা না, তৃণমূলের কর্মীদের সংখ্যা তো তেমন বেশি না, আমাদেরও যথেষ্ট কর্মী রয়েছেন, মোকাবেলাও করতে পারেন। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু গতকালকে রাত্রে থেকে এটার মাত্রাটা অনেক বেড়ে গেছে। পুলিশ এই সন্ত্রাস চালাচ্ছে। আমাদের কার্যকর্তাদের বাড়িতে আমার বারবার কাছে ফোন আসছিল, দিল্লিতে কনভে করতে হয়, কলকাতা কনভে করতে হয়, মানে মারাত্মক অবস্থা।
এই যে অশান্তিগুলো চলছে একের পর এক, গতকাল রাত থেকে যেটা বলছেন শুরু হয়ে গেছে, পুলিশের কিরকম ভূমিকা দেখছেন? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাই বা কেমন রয়েছে? রাজ্য পুলিশই সন্ত্রাসটা করছে। এখন আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে, নেতাদের বাড়িতে, আমাদের ডিস্ট্রিক্ট যে মেদিনীপুর জেলার যে সহসভাপতি বৃদ্ধ মানুষ, উনি ৭৮ বছর বয়স ওনার বাড়িতে গিয়ে ওনাকে অ্যারেস্ট করে আনার চেষ্টা করছিল। পরবর্তী সময় আমাদের নেতৃত্ব খবর পেয়ে সেখানে ছুটে যায়, ওনাকে করতে পারেনি, কিন্তু বাকি অনেক জায়গায় আমাদের যারা কার্যকর্তারা আছেন তাদের অ্যারেস্ট করেছে, আবার সকালবেলা ছেড়েও দিয়েছে। অ্যারেস্টটা দেখানো হয় না, শুধুমাত্র নিয়ে থানায় বসিয়ে রাখা হয়। সকালে ছেড়ে দিয়েছে যখন প্রতিবাদ হয়েছে, এই সমস্ত হয়েছে। আরেকটা যেটা জিনিস হচ্ছে, পরিকল্পিত ভাবে হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটার দূরে বা 300 মিটার দূরে এই ধরনের ধরপাকড় হচ্ছে, বা একসঙ্গে বাধা দেওয়ার চেষ্টা করে তৃণমূলের কিছু লোক। আর সেই খবরটা যখন দেওয়া হয় তখন কেন্দ্রীয় বাহিনী সেখানে ছুটে যায়, আর ভোট গ্রহণ কেন্দ্রে তখন শুরু হয় তাদের তাণ্ডব, এবং পুলিশ সেখানে মদত দেয়। এই ঘটনাগুলি হচ্ছে পরিকল্পিত ভাবে এই কাজগুলি হয়। যখন কেন্দ্রীয় বাহিনী ওইদিকে ছুটে যাবে, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির মোকাবেলাই করতে পারছে না। বর্তমানে মেদিনীপুর, ঘাটাল, এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির মোকাবেলাই করতে পারছে না। পুরোটা নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে, যেটা যা হুজ্জুতি করা সেটা এই বাংলার পুলিশ করছে। নবেন্দ্র বাবু, তাহলে কমিশন কি শান্তিপূর্ণভাবে ভোট করাতে পুরোপুরি ব্যর্থ? আপাতত যে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা তো এই অনুকূলের কোনো কথাই বলা যায় না। নির্বাচন কমিশনের পক্ষে কোনো কথা বলে তারা ক্ষেত্রে অপারগ বলে মনে হচ্ছে। তারা ত্রুটি আছে এমনটা আমি বলবো না, কিন্তু তারা অপারগ মনে হচ্ছে। বাস্তবে যে এখানকার স্থানীয় নেতারা এই কথাটাই বলেন যে এই সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনই স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব না, এটা এখানকার স্থানীয় নেতারা বলেন, এবং এটা আমি বিষয়টা প্রত্যক্ষ করছি। বাংলা পুলিশ যেভাবে শাসক দলের হয়ে একদম প্রকাশ্যে কাজগুলি করছেন, তৃণমূলের হয়ে হুমকি ধমকি দিচ্ছেন, এজেন্টের ঢুকতে দেন না, বিরোধী দলের এজেন্টরা পোলিং এজেন্টদের তাদের ঢুকতে দেয় না, বাধা দেয়। আমাদের প্রার্থী কত জায়গায় ছুটে যাবেন। আমি যেটা খবর পেলাম, খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের একটি জায়গায় আজকে সকাল থেকে এই কাজটা করা হচ্ছিল, তো আমাদের প্রার্থী অগ্নিমিত্র বল তিনি ছুটে গেছেন সেখানে, এবং ওনার সাথেও কথা হলো, ওনাকেই বাধা দেওয়া হচ্ছে। এবং তখন সেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, কেন্দ্রীয় বাহিনী আর একটু দূরে সেখানে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে কেন্দ্রীয় বাহিনী সেখানে ছুটে যায়, এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে তো ভোটটা দখল করে নিয়েছে, এরকম অবস্থা। নবেন্দ্রবাবু, শেষে একটাই জানতে চাইবো যে বাংলাতে বাম কংগ্রেসের যে জোট, তাদের কি অবস্থান দেখছেন? বাংলার বাম কংগ্রেসের জোটের কোনো অস্তিত্ব আছে বলে কোথাও দেখা যাচ্ছে। মেদিনীপুরে আমি দীর্ঘ সময় ছিলাম, গত মাসের 28 তারিখ থেকে ছিলাম, খুব একটা প্রচার সজ্জাও নেই এখানে। এটা কিন্তু বামেদের এক সময় মেদিনীপুর গড় ছিল, এখানে সিপিআই এর থেকে ইন্দ্রজিৎ গুপ্তজিৎ মন্ত্রী হয়েছিলেন, পরপর বরাবরই এটা ছিল বামেদের ঘাঁটি, কিন্তু তাদের কোনো অস্তিত্বই নেই এখানে। কংগ্রেস তো দেখাই যায় না, কংগ্রেসের কোথাও একটা পোস্টারও পড়েনি, বামেদের যে সমর্থন করছে সমর্থনের কোনো পোস্টার আজ পর্যন্ত দেখা যায়নি। একেবারে ধন্যবাদ। নবেন্দ্রবাবু, ধন্যবাদ আপনাকে। নমস্কার। আমরা কথা বলছিলাম বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্যের সঙ্গে। তিনি এই মুহূর্তে বাংলাতেই রয়েছেন এবং বাংলার যে পরিস্থিতি দেখছি তাতে করে নির্বাচন কমিশন এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী শান্তিতে ভোট করাতে গেলে সম্পূর্ণভাবে ব্যর্থ, এমনটাই দাবি করছে বিজেপি। আমি আবারও ফিরবো আলোচনার মধ্যে এবং এই মুহূর্তে যাব সন্দীপন বাবুর কাছে। সন্দীপন বাবু, নবেন্দ্র ভট্টাচার্যের কথা আমরা শুনলাম, তিনি যেটা বলতে চাইছেন বাংলাতে কোনো অস্তিত্বই নেই। এই রাজ্যে তো আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন, তাহলে ওই রাজ্যের এই অবস্থা কেন? এটা নবেন্দ্রবাবুর বলতেই হবে, কারণ নবেন্দ্রবাবুর রাজনৈতিক অবস্থান থেকে তো উনি বাম কংগ্রেসের কথা বলবেন না, এটা স্বাভাবিক। পশ্চিমবঙ্গে রুজি রুটির প্রশ্নে হোক, সাধারণ মানুষের দাবি নিয়ে হোক, প্রত্যেক দিন রাস্তায় নেমে যে লড়াইটা, এই লড়াইটা বামপন্থীরা করছে কংগ্রেসকে সঙ্গে নিয়ে। বিজেপি হালের বিরোধী দল হিসেবে উঠে এসছে এবং পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে বিজেপিকে তুলে আনার প্রশ্নে মমতা ব্যানার্জি সবথেকে বড় ভূমিকা পালন করেছেন
এবং ওদের নিজেদের পর্দার আড়ালে যে মিতালি, এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। আজকে পশ্চিম বাংলায় যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তমলুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাম প্রার্থীরা ভোট রক্ষার জন্য লড়াই করছে। আর পশ্চিমবঙ্গে যা ঘটছে, আমরা আজকে টিভির পর্দায় যা দেখছি বা বিগত নির্বাচনগুলিতে যা দেখা গেছে, ত্রিপুরা রাজ্যের মধ্যেও তো একই চিত্র। বিজেপি ত্রিপুরা রাজ্যে যা করে, পশ্চিমবঙ্গে তৃণমূল তাই করে। এখানে আলাদা কোনো তফাৎ আছে বলে আমরা মনে করি না। ত্রিপুরা রাজ্যের আমরা গত লোকসভা নির্বাচন দেখেছি, তারপর পুর নির্বাচন দেখেছি, তারপর এই লোকসভা নির্বাচনে রক্তপাত শূন্য কিভাবে সন্ত্রাস করতে হয়, আগের দিন কিভাবে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে যাতে না যায় তার জন্য বাধ্য করতে হয়, সেটা বিজেপি করে দেখিয়েছে। এবং বিজেপি ত্রিপুরা রাজ্য সরকারে থেকে যা করছে, তৃণমূল তাই করছে। আমি দেখছিলাম গত কদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে এটা কি চলছে। আসলে পশ্চিমবঙ্গে কি চলছে, কিভাবে এটা হয়, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে জানেন এবং উনি এই কসরত প্রতিদিন ওনাকে করতে হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজনৈতিকভাবে বিরোধীদের আটকে রাখার জন্য। সন্ত্রাসের ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, নানাভাবে চোখ রাঙিয়ে যাতে মানুষ সরকার বিরোধী আন্দোলনে সামিল হতে না পারে, তার জন্য প্রতিদিন তো বিজেপি রাজ্যের মধ্যে কসরত করছে, সেটাই তৃণমূল পশ্চিমবাংলায় করে। কাজেই এই দুই শক্তি তাদের চরিত্রগতভাবে, তাদের রাজনীতিগতভাবে অনেকটাই মিল রয়েছে এবং তারা একে অপরের বিভিন্ন সময় সহযোগীর ভূমিকা পালন করতেও আমরা দেখেছি। আর আমার দাদা যেটা বলছিল যে এই নির্বাচনে ইস্যু কি, এই নির্বাচনে নরেন্দ্র মোদী সাহেব, বিজেপি দল, এরা মোদি কা গ্যারান্টি, এরা বলছিল আপকি বার 400 পার, নির্বাচনটাকে পুরোপুরি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতবর্ষের বুকে এখন যে জ্বলন্ত সমস্যা বেকারত্ব, ভারতবর্ষের মানুষের কাজ নেই, রেগার কাজের দিন কমছে, টাকা বাড়ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এই সমস্ত কিছুকে আড়াল করে দিয়ে ভারতবর্ষ বিশ্বের মধ্যে অর্থনীতির দিক দিয়ে তৃতীয় স্থানে যাবে, এরকম গাল গল্প মিথ্যাচার প্রচার করে নির্বাচনটাকে সারতে চেয়েছিল। কিন্তু আজকের দিনে ভারতবর্ষের মানুষ জানতে চাইছে কেন এত বেকারত্ব। স্বাধীনতার পর বেকারের সংখ্যা মোদী সরকারের জমানায় সব থেকে বেশি। এই মোদী 2014 সালে যখন সরকারে আসেন তখন উনি বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন। চাকরি কোথায়? আজকে চাকরিহীনতার দিক দিয়ে আমরা 1 নম্বর জায়গায় গিয়ে পৌঁছচ্ছি এবং দেখা যাচ্ছে যাদের চাকরি ছিল তাদেরও চাকরি চলে যাচ্ছে। অর্থাৎ চাকরি নেই এবং বর্তমানে সমস্যা রয়েছে একাধিক, এই অভিযোগে উঠেছে। তবে আবারও ফিরে যাব বাংলার দিকে। এই মুহূর্তে ঘাটাল লোকসভার ছবি দেখাবো, যেখানে কেশপুর থেকে অভিযোগ উঠে এসেছে এবার সিপিএম এর এজেন্টকে, পোলিং এজেন্টকে বসতে বাধা দানের মতন অভিযোগ উঠে এসেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে। সেই ছবি দেখাবো, যেখানে সকাল থেকে বিক্ষোভ এক প্রকার চলছে। কেশপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর অঞ্চলের 29 নম্বর খেতুয়া বুথের এই ঘটনা, যেখানে সিপিএম এর এজেন্টকে বসতে বাধার অভিযোগ উঠে এসেছে। কি অভিযোগ তুলেছেন সিপিএম এজেন্ট, শুনুন। আমাদের অভিযোগ মূলত আমাদের আজকে এজেন্ট পার্টির এজেন্ট পক্ষ থেকে এজেন্ট থাকার জন্য আমরা কালকে রাত্রিতে অফিসে ছিলাম, তার প্রস্তুতি নিচ্ছিলাম এজেন্ট থাকার জন্য। তখন রাত্রি 9টার পর থেকে তৃণমূলের বাইক বাহিনী, গুন্ডা বাহিনী সহ প্রায় 70-80 জন লোক আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ির লোকেদেরকে ধমক সমক এবং আমাদের পার্টি অফিস চত্বর ঘেরাও করে রেখেছিল। তারপরে কিছুক্ষণ পর আমরা বারে বারে আনন্দপুর থানার ওসি এবং এই ঘাটাল থানার যে আইপিএস অফিসার আছে তাকেও আমরা, ঘাটাল লোকসভার যে আইপিএস অফিসার আছে তাকেও বারে বারে ফোন করার পর রেসপন্স কোনোভাবে পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটু কমপ্লেন করার পরে রেসপন্স কিছুটা পেয়েছিলাম। 8 ঘন্টার মতো পুলিশ স্টে করে তারপর এখান থেকে চলে যায়। তার পরবর্তীক্ষণেই দেখি তৃণমূলের আবার গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়, যাতে আমরা না এজেন্ট বুঝতে পারি। এখন বাইরে বেরোতে পারছি না, তালা ঝুলে। আমার নাম সৌভিক পাঞ্জাব।
দেখুন, এটা কথা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি যারা এই অভিযোগ করেছে এবং এই অভিযোগের ভিত্তিতে মানুষ যেভাবে ভুল বুঝে সে প্রসঙ্গে বলতে চাই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাংলার মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে, সেই হিসেবে 2 নম্বর অঞ্চলের মানুষও প্রত্যাখ্যান করে। মুষ্টিমেয় গোটা কয়েক লোক আছে যারা পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি, এজেন্ট দিতে পারেনি, যারা এই লোকসভা নির্বাচনেও 2-1টা জায়গায় পতাকা পেতেছে। সে পতাকা আর মিছিল মিটিং কোনো কিছুতেই নাই, তাই স্বাভাবিকভাবে এজেন্ট দিতে পারেনি। দলের কাছে তাদেরকে তো যা কিছু জানাতে হবে, তাই তারা এই অভিযোগ করেছে। অভিযোগ সর্বৈব মিথ্যা। তৃণমূলের কোনো যোগসাজশই নেই, কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে মানুষের কাছে যেভাবে আছে, তাতে প্রতিটি স্তরের মানুষ মুখিয়ে আছে আজকের এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করার জন্য। আমার নাম প্রদ্যুৎ পাঁজা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অভিযোগ, সকালবেলা আমি পার্টির পক্ষ থেকে এজেন্ট করতে যাই, আমরা কমরেডরা আমার সঙ্গে যাই। সেখানে নাম্বার থেকে কোন জায়গায়? আমার হচ্ছে খেতুয়া, বুথ নম্বর 29। রাস্তাতে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের আটকায়। হ্যাঁ, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারা বলে গায়ের জোরে আমরা বসতে দেবো না, আমরা ক্ষমতাতে আছি। আমরা বললাম ভোট লুট করতে দেবো না, প্রয়োজন হলে আমরা জোর করেই বসবো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরা গোটা অঞ্চল থেকে ওদের গুন্ডা বাহিনীদের ডাকে। হ্যাঁ, গুনা নায়ক মহারাজপুর, পোকা আচার্য রানিয়ড়, হ্যাঁ, গৌতম আচার্য ওরফে পোকা, আচ্ছা সফি, হচ্ছে ডাকনামটা সফি, ভালো নামটা মনে নেই, কালবেলা একটা পুরো টিম যে হাজির হয়ে যায়। অন্য বুথের লোক আজকের দিনে এই বুথে আসা উচিত না, এটা জানি, হ্যাঁ, এতদিন পর্যন্ত। কিন্তু আজকে দেখলাম অন্য ছবি, সঙ্গে সঙ্গে তারা গিয়ে চ্যালেঞ্জ করে। হ্যাঁ, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। হ্যাঁ, আমরা বাধা দিয়ে ফিরিয়ে দেয় এখান থেকে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। হ্যাঁ, অভিযোগ করেছি, কোনো রেসপন্স নেই। কাল থেকে আপনি দেখছেন, হ্যাঁ, বাইক বাহিনী ঘুরছে। কাল থেকে দেখছেন এই যে অফিস চাবি দেওয়া পড়ে আছে, আমার কমরেডরা যেতে পারছে না, যারা গেছে তারা বসতে পারছে না। এরকম অবস্থা সর্বত্রই, গোটা সর্বত্র 2 নম্বর। এখন ঠিক আছে, আমরা চাইছি যাতে আপনারা শুনলেন ঘাটাল থেকে যে অভিযোগ উঠে এসেছে। ঘাটাল লোকসভা, এখানে 7 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চলছে, তারই মধ্যে তৃণমূল এবং বিজেপি রয়েছে তারকা প্রার্থী, একদিকে দেব এবং অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় রয়েছে এই ঘাটাল লোকসভা। তারই মধ্যে কেশপুর বিধানসভা থেকে উঠে এসেছে অভিযোগ। আমি আবারও যাব সন্দীপন বাবুর কাছে। সন্দীপন বাবু, এই যে অভিযোগ সিপিএম কে ঢুকতে বাধা এবং তার সঙ্গে শুধু সৌভিক পাজায় নয়, আরো 4 জনকে ভিতরে আটকে রাখা হয়, তৃণমূলের দিকে অভিযোগ, কি বলবেন? আপনাদের এজেন্টরাই তো ঢুকতে পারছে না। হ্যাঁ, এটা তো ঘটছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। শুধুমাত্র এবার না, 2011 সালের পর যতগুলি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলিতে গায়ের জোরে ক্ষমতা ধরে রাখার চেষ্টা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে একটা আমরা দেখেছি যে প্রার্থীদের নমিনেশনই দিতে দেয়নি, বলেছিল যে রাস্তায় নাকি উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, এবং রাস্তায় দাঁড়িয়ে বিরোধী দলের প্রার্থীদের আটকে দেওয়া হয়েছিল। আজকে অতীতে যা করার চেষ্টা চলছিল, আজকেও তা করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শক্তি ক্রমহ্রাসমান। এরা গত নির্বাচনে ক্ষমতায় আসতে পেরেছে, তার বড় কারণ বিজেপি সহযোগিতা যদি না করত, পশ্চিমবঙ্গে গত নির্বাচনে তৃণমূলের পরাজয় সুনিশ্চিত ছিল। এখানে বিজেপি বিরোধী দল হওয়ার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটকে এককাট্টা করেছে মমতা, তার সঙ্গে তার সংখ্যাগুরু ভোটদের একটা অবস্থান, সেই সমস্ত ভোট মিলিয়ে সরকার তৈরি করতে পেরেছে। তাহলে কি সাংগঠনিকভাবে আপনারা কোথাও গিয়ে অসমর্থ এই পরিস্থিতি মোকাবিলা করতে? পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে আমাদের শক্তি পূর্বের তুলনায় খানিকটা দুর্বল হয়েছে, সেটা তো আমরা কোথাও অস্বীকার করছি না। আমরা আগে যে সাংগঠনিক শক্তি আমাদের ছিল, সেই জায়গা থেকে আমাদের সাংগঠনিক শক্তি বা আমাদের গণভিত্তি খানিকটা ক্ষয় হয়েছে। সেই গণভিত্তিকে পুনরুদ্ধার করার জন্য আমরা চেষ্টা করছি, এবং যত দিন যাচ্ছে মানুষের বিশ্বাস ফিরে পেতে বামপন্থীরা সক্ষম হচ্ছে। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে যদি মমতা ব্যানার্জির মতো শক্তিকে পরাস্ত করতে হয়, তাহলে বামপন্থীরা গণতান্ত্রিক শক্তি ব্যতীত বিজেপির দ্বারা এটা সম্ভব হবে না। এবং বিজেপি মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরানোর জন্য পুরো শক্তি নিয়ে মাঠে নামবে, সেটা মনে করার কোনো কারণ নেই। মমতা হচ্ছে বিজেপির স্বাভাবিক মিত্র। সেই জায়গাতে হয়তোবা একটা নকল যুদ্ধ বাইরে থেকে চলছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে সমস্ত কিছুই গট আপ গেম। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শুরু করেছে, আগামী দিনে আরো বেশি করে বুঝবেন, এবং সেখানেই মমতার পরাজয়কে সুনিশ্চিত করার জন্য বামপন্থীরা লড়ছে। বলছেন যে পূর্বের তুলনায় কিছুটা হলেও শক্তি ক্ষয়িষ্ণু হয়েছে, তাহলে 19-এর তুলনায় 24-এর ফলাফল কি হবে? আমি সেটা বলিনি। 19 সালে আমাদের যে অবস্থান ছিল, সেই জায়গা থেকে আমাদের শক্তি বাড়ছে।
21 সালের বিধানসভা নির্বাচন, 19 সালের বিধানসভা নির্বাচন, বিজেপি এরা প্রচার করলো আগে রাম পরে বাম, এই সমস্ত কিছু মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপি যেহেতু দিল্লিতে সরকারে আছে, মমতা ব্যানার্জি যেহেতু পেশি শক্তি ব্যবহার করছে, সন্ত্রাস প্রশাসন সমস্ত কিছু মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে, তাহলে আরো একটা বড় শক্তির কাছে যেতে হবে। দিল্লিতে বিজেপি ক্ষমতাসীন রয়েছে, বিজেপির কাছে যাও, বিজেপিকে ভোট দাও, বিজেপিকে শক্তিশালী করো, এই মনোভাব তৈরি হয়েছিল। আগে রাম পরে বাম এই প্রচার বিজেপির তরফ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ তার অভিজ্ঞতার নিরিখে বুঝতে পেরেছেন ইতিমধ্যেই যে বিজেপিকে দিয়ে মমতাকে রোখা সম্ভব হবে না। মমতাকে রুখতে গেলে মানুষের শক্তি, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, শক্তিশালী করতে হবে, বামপন্থীদের শক্তিশালী করতে হবে। এবং তার চিহ্ন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গত বিধানসভা নির্বাচনের সময়ও তরুণ ছেলেমেয়েরা নির্বাচনে দাঁড়িয়েছে, এই নির্বাচনেও দাঁড়িয়েছে। সাধারণ মানুষ বামপন্থীদের আশীর্বাদ করছে এবং এটা একটা লড়াই, রাজনৈতিক সংগ্রাম। মানুষের সংগ্রামের মধ্য দিয়েই রাজনৈতিক পট পরিবর্তন হয়। কাজেই মানুষের সংগ্রামে যেহেতু বামপন্থীরা দৈনন্দিন দাবি দেওয়া থেকে শুরু করে মানুষের মূল যে দাবি সমস্যা এগুলি নিয়ে লড়াই করছে, আগামী দিনে নিশ্চয়ই তার সুফল বামপন্থীরা পাবে বলে আমরা বিশ্বাস করি। আমি যাব অরবিন্দদার কাছে যাব। এই যে সন্দীপন বাবুর যে বক্তব্য শুনলাম, কোট আনকোট যদি বলি, চরিত্র এবং রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির মিল রয়েছে, কি বলবেন? দেখুন, উনি যে বলেছে যে ত্রিপুরায় যা ঘটছে পশ্চিমবঙ্গে তাই ঘটছে। আমরা বিগত দিনে প্রথম যখন আমাদের সরকার ত্রিপুরাতে এসেছিল, বরজলার যে বিধায়ক ছিলেন, যিনি পরাজিত বিধায়ক ছিলেন বামফ্রন্টের, আমাদের সরকার গঠন হওয়ার পর উনি চাকরিতে ইন্টারভিউ দিয়েছিলেন। প্রথম চাকরিটা হয়তোবা 10টার মধ্যে একটা চাকরি উনিই পেয়েছেন বিধায়ক যখন ছিলেন। তা হয়তো ভুলে যাওয়ায়, কারণ আমাদের স্মৃতিশক্তি এখন একটু কমই থাকে, আমরা দূরের জিনিস বা অনেক দিনের আগের জিনিস আমরা মনে রাখতে পারি না। তা এরকম হলে তো আমি বলবো যে তৃণমূল তো সবাইকে চাকরি দিয়ে দিত, কিন্তু এটা বিজেপি গভর্নমেন্ট, বিজেপি যার মধ্যে কোয়ালিটি আছে তাকে দিয়ে দিচ্ছে। আপনি বলছেন অর্থনৈতিকভাবে রেগার কাজ হচ্ছে না, রেগার কাজ দিয়ে দেখুন, রেগার কাজ দিয়ে মানুষকে আর কত আপনি শ্রমিক বানিয়ে রাখবেন? এখন একটু সবকিছু আপগ্রেড হচ্ছে, এখন একটু আপগ্রেডেশনের দিকে তাকাতে হবে আপনাদের। আপনারা যে এখানে 200 টাকা ভাতা দিতেন, একটা 2000 টাকা হয়েছে, আর আপনি এখনো রেগার কাজের মধ্যে পড়ে আছেন। দেখুন, একটা জিনিস আমি বলছি আপনাকে, উনি একটা জিনিস সুন্দর, মানে আমার দাদা খুব সুন্দর বলেছেন যে ওনাদের ঋত গৌরব ওরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ফিরে পাচ্ছে। কিন্তু আজকে দেখুন, পশ্চিমবঙ্গের কথাই বলুন আর ত্রিপুরার কথাই বলুন, উনি বলছেন ইয়ং ছেলে মেয়েদের মানুষ আশীর্বাদ করছে, তাহলে সেই আশীর্বাদের ফল কোথায়? আশীর্বাদ করলে যদি ফলই না পায়, তাহলে আশীর্বাদ করলে কি লাভ? আশীর্বাদ মানুষ দুহাত ভরে করছে নরেন্দ্র মোদীকে সারা ভারতবর্ষের দিকে, শুধু পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় নাই। আমরা তো এখানে বসে কথা বলছি পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা নিয়ে। আমরা যদি ওভারঅল যদি চিন্তা করি মানুষের জন্য কি করেছে, 10 বছরে যা করেছে, লং আফটার ইন্ডিপেন্ডেন্স, এই 60 বছরে 65 বছরে এর ধারে কাছেও কেউ নেই। আপনি দেখুন, আমি আরেকটা জিনিস আপনাকে বলছি, বৈষম্য কথা উনি বলছেন, বৈষম্য কে শুরু করেছেন? বৈষম্য শুরু করেছেন যখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন উনি একটা চিঠি ইস্যু করেছিলেন প্রত্যেক রাজ্য মুখ্যমন্ত্রীকে, যে যারা মানে ওই এসসি এসসি না, ঠিক কথাটা এরকম না, যারা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, যারা এরাই তো রিজার্ভেশনটা পায়, ওইসব লোককে যেন বড় পদে না দেওয়া হয়। ওই চিঠিটা লোকসভাতে প্রধানমন্ত্রী দেখিয়েছেন, এই চিঠিটা যে উনি লিখেছেন। তা বৈষম্য শুরু তো ওইখান থেকে হয়েছে। বৈষম্যটা তো আজকে 10 বছর থেকে, 10 বছরে কোনো বৈষম্য হয়নি ত্রিপুরাতে। এবং আপনি যান, আপনি ধনপুরে যান, আপনি তেলিয়ামুড়া যান, আপনার এই কামালঘাটে যান, প্রচুর আমাদের মানুষ আছে যারা সিপিএম করতো, তারা ঘর পেয়েছে, নল পেয়েছে, সব পেয়েছে। এখানে আমরা কোনো তারতম্য নেই আমাদের মধ্যে। আপনার মধ্যে কোয়ালিটি আছে, ইউ ডিজার্ভ ইট,
যদি কোয়ালিটি থাকে চাকরির ক্ষেত্রে। আর ঘর ক্ষেত্রে আপনার সবকিছু যদি ডকুমেন্টস ঠিক থাকে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে তো কোনো মানে ক্লাসিফিকেশনই হচ্ছে না। হ্যাঁ, বন্ধুবর ঠিকই বলবেন, উনি যে একটু আগে বলেছেন যে যেহেতু নবেন্দুদা আমাদের একটা পোর্টফোলিওতে আছেন, উনি বলবেনই, উনিও একটা পোর্টফোলিওতে আছেন, উনিও সেই কথাটাই বলবেন, এটা স্বাভাবিক। বাংলা ত্রিপুরা থেকে একটা অভিযোগ কিন্তু খুব কমনলি উঠে আসছে, তা হচ্ছে ত্রিপুরাতে বলছে সিপিএম কংগ্রেস বিজেপির বাইক বাহিনী, বাংলা থেকেও ঠিক একইভাবে তৃণমূল থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা বলছে বাইক বাহিনী বিজেপির। এই যে একই অভিযোগ, এটা কি কিভাবে দেখছেন? কোথায় বাইক বাহিনী? আপনি আজকে দেখুন বাইক বাহিনী কোথায়। দেখুন কয়েকটা ছেলে মিলে একটা কিছু করে দিয়েছে। এটা দেখুন, একটা জিনিস আমি বলছি আপনাকে, বাড়িতে কি হয় জানেন, যদি বড় অনুষ্ঠান হয়, দেখুন বাচ্চা ছেলেরা, যারা বাচ্চা শিশু, তারা অযথা কান্না করে, নোটিশ করা হচ্ছে না ওদের দিকে। এরকম কিছু কিছু ছেলেরা আছে যারা রাজনীতি করতে চায়, কিন্তু নোটিশ তাদের কেউ করতে চায় না। সেই নোটিশেবল হওয়ার জন্য ওরা নিজেরাই একটা কিছু করে ফেলেছে, যাকে একটা নাম দেওয়া হয়েছে। এবং এটা দেখুন, এটা নামের পিছনে এটার অনেক ব্যাপার স্যাপার আছে। এটা কিছু কিছু লোকের মুখের একটা বুলি উঠে এসেছে, হয়তো এটা আস্তে 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 এটা চলছে, কিন্তু কোথায়? আজকে আপনি দেখুন, মানুষকে চাঁদা দিতে হয় না, মানুষ সবকিছুতে মানুষ সব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তোবা আপনি ভবিষ্যতে দেখবেন আরো অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, যারা মানব জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে যা বিশেষভাবে ভূমিকা গ্রহণ করবে। আজকে আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখুন, পড়াশোনার ক্ষেত্রে দেখুন, প্রত্যেক ক্ষেত্রে সাবসিডি দিয়েছি আমরা, এবং লোনের ব্যবস্থা করে আমরা মানুষকে কত ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আজকে ত্রিপুরা থেকে, আগে ত্রিপুরা ছিল একটু থামাবো। এই মুহূর্তে বেলা 1টা পর্যন্ত যে ভোটের হার, ভোটের পার্সেন্টেজটা একটু বলে দেবো। বাংলাতে এখনো পর্যন্ত ভোট পড়েছে 54.80, অর্থাৎ 54.80% বাংলাতে ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত। এবং সব থেকে বেশি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর লোকসভা, যেখানে 58.64% ভোট পড়েছে এখনো পর্যন্ত বিষ্ণুপুরে সব থেকে বেশি। অন্যদিকে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, বিষ্ণুপুর প্রত্যেকটা আসনের ক্ষেত্রেই 50% উপরে ভোট পড়েছে এখনো পর্যন্ত। 54.80% ভোট বাংলাতে বেলা 1টার পর পড়েছে, যেমনটা কমিশন সূত্রের খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো এক ছবি দেখাবো। এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভেতরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিতর্কে জড়ালেন বিজেপির পোলিং এজেন্টের সাথে। দেখাবো সেই ছবি। देखो देखो ये आ गया प्लीज। देखो आ गया तो गलत आप लोग का। भाई आप लोग बाहर दो। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। পোলিং স্টেশনের ভিতরে সেই ছবি দেখাচ্ছি। তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, তিনি রীতিমতো বিতর্কে জড়িয়েছেন। দেখাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। नहीं सारे देखो ये आ गया प्लीज। देखो अंदर आ गया। नहीं अंदर आ गया आप लोग। मैडम বিতর্কে জড়িয়েছেন জুন মালিয়া, সেই ছবি এক্সক্লুসিভলি দেখালাম। বিজেপি প্রার্থীর সঙ্গে বিতর্ক, সেই ছবি আপনারা দেখলেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখালাম সেই ছবি। আমি আবারও ফিরে আসবো আলোচনার মধ্যে, যেখানে পশ্চিমবঙ্গের এই যে ছবি, সেই ছবিকে কেন্দ্র করে আমরা আসবো আলোচনার মধ্যে। জুন মালিয়া তিনি বিতর্কে জড়িয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। বিজেপির যিনি রয়েছেন এজেন্ট, তার সঙ্গে বিতর্ক। আমি এই বিষয়ে যাব, অরবিন্দ বাবুর কাছেই যাব, যে এই ছবি দেখে কি বলবেন? ওই যে একটু আগে আমি বলেছিলাম, রেগে যাওয়া দুর্বলতার লক্ষণ, ওরা বুঝে গেছে। দেখুন, বি টিম এ টিম আপনি যাই বলুন, নিজের স্থান কেউই ছাড়তে চায় না। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় এরকম ত্রাস সৃষ্টি করে
যে জায়গাগুলি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলছে এগুলিতে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা অপপ্রয়াস সবসময় কাজ করে। কিন্তু তা সত্ত্বেও মানুষ ঝাঁপিয়ে পড়বে। আর ভবিষ্যতে যদি বিরোধীরা সমস্ত দল এক হয়ে যায় তাহলে কি সম্ভব বিজেপিকে শাসনভার থেকে দূরে সরানো? আপনি এক হলো কি করে? ওদের প্রত্যেকটা ওদের যে কথা, ওর কথাতে তো মানে পরস্পর বিরোধী বক্তব্য আমরা এখানেও শুনতে পেয়েছি। ওরাও বলছে, মানছে না কেউ। তাহলে জোটটা হলো কি করে? আমি জোটের মানে ইন্ডি গঠবন্ধন বলছে ঠিক আছে, কিন্তু জোটটা হলো কোথায়? কে কোথায় আছে? আম আদমি পার্টি আলাদা দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জি আলাদা দাঁড়িয়ে আছে, এখানে ওয়েসি আলাদা দাঁড়িয়ে আছে, এই শরদ পাওয়ার সবাইকে নিয়ে চলার সাথে চিন্তা ভাবনা করছে। দেখুন, যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া, এটা আমরা দেখুন কর্পূরী ঠাকুর, আমি বিহারের কর্পূরী ঠাকুর, উনি ওখানে একটা লেজেন্ড রাজনৈতিক ক্ষেত্রে। ওনাকে সম্মান কে দিয়েছে? বিজেপি সরকার দিয়েছে। আমাদের ত্রিপুরা আগে কি হতো? লুকিস্ট, এখন অ্যাক্টিস্ট হচ্ছে। প্রত্যেকটা লোক গর্বের সাথে এখন বাইরে গিয়ে নিজেকে বলতে পারছে যে আমি ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরার মানুষ বাইরে পরিচিতি হচ্ছে, পুরস্কার পাচ্ছে। এগুলি কিসের? এগুলি তো ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের একটা এক্সাম্পল। আর একটা জিনিস আপনাকে আমি বলবো, পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গে এর অবসান এবার হবে লোকসভাতে, এবং লোকসভাতে যখন হবে, লোকসভার যে নিরিখে বিধানসভার যে ভোট হবে, তাতে দেখবেন তৃণমূলে অনেক মন্ত্রী, তাবড় নেতা মন্ত্রীরা পরাজয় স্বীকার করবে নিরিখে। এখন তো হবে না, কিন্তু বিধানসভা ভিত্তিক একটা পর্যালোচনা হবে, ওই নিরিখে দেখবেন হয়ে যাবে। বেশ, আমি সন্দীপন বাবুর কাছে একটা প্রশ্নই আসবো যে এই বাংলায় মমতা, দিল্লিতে কেজরিওয়াল, অন্যান্য জায়গায় অনেকেই রয়েছেন যারা প্রত্যেকেই একটাই আপনাদের দাবি যে মোদীকে হারানো, মোদীকে সরানো। যদি তাই হয় তাহলে আপনাদের থেকে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন? এখনো পর্যন্ত কি সেই জায়গাতে আসতে পেরেছেন? দেখুন, লড়াইটা সোজা সাপটা ভাবে যদি আমরা বলি তাহলে মোদী নিশ্চয়ই একজন নেতা, উনি প্রধানমন্ত্রী, কিন্তু তার নীতি এটা হচ্ছে দেশবিরোধী। তার নীতির দরুন দেশের মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে। কাজেই নেতা কে হবে সেটা বড় প্রশ্ন নয়। আর আমাদের দেশের সংবিধানের যা সিস্টেম, তাতে বিভিন্ন পার্লামেন্টারি ক্ষেত্র থেকে এমপি নির্বাচিত হবে, তারা বসবেন, সংখ্যাগরিষ্ঠতা পেলে সেখানে নেতা নির্বাচিত হবে। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পেলে নেতা নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ যারা সদস্য রয়েছেন তারা নির্বাচিত করবেন। এখানে নেতা বড় প্রশ্ন নয়, নীতির প্রশ্নে দেশের সরকার বদল করতে হবে। বিজেপি যে নীতির দ্বারা পরিচালিত হচ্ছে তা ধ্বংসাত্মক, তা দেশের মানুষকে আক্রান্ত করছে। কাজেই এই নীতি বদল করার জন্য সরকার বদল করতে হবে, এবং সংখ্যাগরিষ্ঠতা পেলে পর সে সংখ্যাগরিষ্ঠ এমপিরা তাদের নেতা নির্বাচন করবে। এখানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন নাকি অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হবেন সেই নিয়ে তো কোনো প্রশ্ন বা মাথা ব্যথা ইন্ডিয়া ফোরামের রাজনৈতিক দলগুলির মধ্যে এখন পর্যন্ত দেখা যায়নি। এটা কেউ তোলার চেষ্টা করছেন, বিশেষ করে বিজেপি তরফ থেকে এই বক্তব্য তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বিভ্রান্তি এবারে কাজ হবে না। বেশ, আমি আবারও ফিরে যাব পশ্চিমবঙ্গের, যেখানে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে অভিযোগ উঠে আসছে এবার সিআরপিএফ যাদেরকে বুথে যেতে এক প্রকার বাধা সৃষ্টি করা হচ্ছে, জমায়েত সরাতে লাঠি বা লাঠি হাতে তাড়া করলো সিআরপিএফ, এমনটাই অভিযোগ উঠে আসছে। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে আরো একবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের নৈপট গ্রাম পঞ্চায়েতের মণিনাথপুর 13 নম্বর বুথ থেকে উঠে এসেছে এই ছবি। বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ আরো একবার উঠছে। কি অভিযোগ উঠে এসেছে পটাশপুর থেকে শোনাবো।
আপনাদের দেখালাম সেই ছবি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে, যেখানে একইভাবে অভিযোগ তোলা হয়েছে ভোট দিতে বাধা সৃষ্টি। সিআরপিএফ এর কর্মীরা তারা রীতিমতো লাঠি হাতে রয়েছেন, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে। আমি আবারও ফিরবো আলোচনায়, অরবিন্দ দার কাছে যাব। অরবিন্দ বাবু, এই যে অভিযোগ আমরা দেখছি সকাল থেকে একই অভিযোগ, আর নতুন করে বলার কিছু নেই, তবে তারই মধ্যে আমি যে প্রশ্ন রেখেছিলাম সন্দীপন বাবুর কাছে, এই যে বিরোধীদের মুখ, সেই জায়গাতে যদি কোনো মুখই না থাকে তাহলে বিজেপির ক্ষেত্রে এই নির্বাচন কতটা এফেক্ট হবে কি মনে হচ্ছে? না, আমাদের তো স্ট্যান্ড আমরা আগেই দিয়ে দিয়েছি। আমরা প্রধানমন্ত্রী কে হবেন, আর এবার 400 পার। কিন্তু এখানে মজার জিনিস হয়েছে কি, দেখুন, নীতি তো থাকবেই, নীতি ছাড়া কোনো কিছুই চলতে পারে না, কিন্তু নিয়ত থাকাটাও একটা বিশাল ব্যাপার। কারণ নিয়ত থাকলেই নীতি প্রয়োগ করা যায়, 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা জিনিস আপনি বলছিলেন যে আমাদের ওদের এরকম হলে আমাদের কতটুকু লাভ। সারা ভারতবর্ষের বিজেপি প্রত্যেকটা জায়গায়, যে যে জায়গায় আমাদের বড় বড় উচ্চ স্তরীয় নেতৃত্বরা গেছেন, সেই ধরনের মানুষের রেসপন্স পেয়েছে, এবং মানুষের মধ্যে যে বিজেপির সম্বন্ধে একটা ক্রেজ তৈরি হচ্ছে, এটার মূলত একটাই কারণ, দেশীয় শাসন ব্যবস্থার মধ্যে দেশকে চালানো এবং আমাদের ঐতিহ্য ধরে রেখে বহির্বিশ্বের সাথে নিজের অস্তিত্বকে আরো কিভাবে বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়, সেদিকে আমাদের একটা বরাবর নজর আছে। তার জন্য আজকে আমাদের যোগা ডেতে সারা বিশ্ব একদিনে যোগা ডে পালন করে। আমাদের দীপাবলি এখন হোয়াইট হাউসে পালন হয়। এগুলি কিসের পরিচয়? আমরা মডার্ন অ্যাডপ্ট করতে যাচ্ছি, কিন্তু আমরা নিজের অস্তিত্বকে এবং নিজের যে ফেলে আসা যে আমাদের যে প্রাকৃতিক অস্তিত্ব, তাকে আমরা ভুলিনি। সময়ের একেবারে আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা যে উত্তর পেলাম তাতে করে সন্দীপন বাবুর কাছে শেষ প্রশ্নই রাখবো, সংক্ষিপ্তে উত্তর দেবেন। এই যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা, সেটাই বোঝাতে চাইলেন এক প্রকার অরবিন্দ বাবু। প্রধানমন্ত্রীর যে নাম, অর্থাৎ মোদির যে নাম, সেটা কতটা চাপে ফেলতে পারে বলে মনে হয়? একেবারে ছোট্ট করে উত্তর নেব। না, বিগত নির্বাচনগুলিতে নরেন্দ্র মোদী বা মোদী লেহের যেটা সাধারণ মানুষকে খানিকটা প্রভাবিত করত, এই নির্বাচনে মোদী লেহের থমকে গেছে। আমি যদি দেখি 2014 সালের নির্বাচন, তখন প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হওয়া একটা সরকার, সেই সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে একেবারে স্বপ্ন পুরুষ হিসেবে, ভারতবর্ষের আমূল পরিবর্তন করার জন্য একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হলো। মানুষ ভোট দিলেন, বিজেপিকে ক্ষমতায় আনলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এরা পেল। 2019 সালের নির্বাচন, প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হচ্ছিল, পুলওয়ামার ঘটনা, একটা জাতীয়তাবাদের জিগির তোলা হলো এবং সেই জিগিরে একপেশে ভোট হয়ে গেল। কিন্তু 2024 সালের নির্বাচন একটা সাধারণ নির্বাচন হচ্ছে। গত 2টা নির্বাচনে বিজেপি যে সুযোগ পেয়েছিল, যেভাবে ভোটে অতিমানবীয় মোদীকে জাহির করার চেষ্টা চলেছিল এবং মানুষ খানিকটাতে বিশ্বাস করেছেন, এই নির্বাচনে মোদী লেহের থমকে গেছে এবং 400 পার এটা এখন গল্পে পরিণত হয়েছে। বিজেপি এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সাধারণ মানুষ মেনে নিয়েছেন এবং সেই লক্ষ্যেই মানুষ ভোটদান করছে। আর আপনি যেটা বলছিলেন যে নানা দিক দিয়ে, বা আমাদের বিজেপি দলের শ্রদ্ধেয় নেতৃত্ব যেটা বলছিলেন যে প্রভূত ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, বিশ্বের 3য় অর্থনীতিতে ভারতবর্ষ পরিণত হবে। 2004 সাল থেকে 14 সালের মধ্যে ভারতবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল 183%, আর গত 10 বছরে সেটা নেমে এসছে মাত্র 83%। 2027 সালে
ভারতের জিডিপি আমেরিকার জিডিপির 6 ভাগের 1 ভাগ হবে, আর চীনের জিডিপির 5 ভাগের 1 ভাগ হবে। আসলে সমস্তটাই গাল গল্প। ভারতবর্ষের মানুষের সামনে এখন মূল সমস্যা, ভারতবর্ষের মানুষ কাজ পাচ্ছে না। ভারতবর্ষের মানুষ জিনিসপত্রের দাম বৃদ্ধির সমস্যায় ধুঁকছে। এই যে মৌলিক সমস্যাগুলি, এই সমস্যাগুলিকে আড়াল করার জন্য কখনো রাম মন্দির, কখনো ধর্মের জিগির এগুলি তোলা হয়েছিল। এবং নরেন্দ্র মোদী যত নির্বাচন শেষের দিকে এগিয়ে আসছেন, তত দেখা যাচ্ছে যে নানাভাবে এই জিগির তুলে ভোট বিভাজনের চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, 10 বছর মোদীকে দেওয়া হয়েছিল, উনি কি করতে পেরেছেন মানুষ এখন হিসেব চাইছেন, এবং তার নিরিখেই ভোট হচ্ছে। এবং বদলের জন্য ভোট, নরেন্দ্র মোদীকে পাল্টানোর জন্য ভোট মানুষ দিচ্ছেন বলে আমরা মনে করি। বেশ, আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। এখনো পর্যন্ত যে আপডেট, ষষ্ঠ দফাতেও ভোটদানের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা। যে আপডেট উঠে এসেছে বেলা 1টা পর্যন্ত 54% ভোট পড়েছে বাংলাতে ষষ্ঠ দফা আসনে, যে তথ্য দিচ্ছে নির্বাচন কমিশন। এখানেই শেষ করব আজকের আলোচনা। পরবর্তী সমস্ত আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।